গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ফটোফসফোরাইলেশন সম্পর্কে আলোচনা করব। দেখো, ফটোফসফোরাইলেশন বা আলোক ফসফরিভবন এই প্রসঙ্গে তোমরা ক্লাস 9 থেকে কিছুটা জেনে এসেছো। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশায় এই ফটোফসফোরাইলেশন ঘটে থাকে। দেখো, কেমিস্ট্রির ভাষায় কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকেই আমরা ফসফরিভবন বা ফসফোরাইলেশন বলি। যেহেতু সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে এই ফসফেটের সংযুক্তি ঘটে থাকে, সেই জন্য একে আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি। তো আমরা যদি ফটোফসফোরাইলেশনের সংজ্ঞা বলি, তাহলে এই রকম দাঁড়ায় যে সক্রিয় ক্লোরোফিলের সহায়তায় সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশায় যে বিশেষ পদ্ধতিতে কোষস্থ এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তিসম্পন্ন এটিপি উৎপন্ন করে, তাকেই ফটোফসফোরাইলেশন বলা হয়। অর্থাৎ সক্রিয় ক্লোরোফিলের সহায়তায় সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশায় কোষের মধ্যে থাকা এডিপি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে যে এটিপি উৎপন্ন করে, সেই পদ্ধতিকেই আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি। দেখো, এই ফটোফসফোরাইলেশন সালোক সংশ্লেষকারী সবুজি উদ্ভিদদের ক্ষেত্রে দু ধরনের। যেমন আমরা দেখেছি, ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন যখন তার পরিবহন ঘটায়, তখন ইলেকট্রন আলোকতাড়িত হয়ে অন্য ক্লোরোফিল অণুতে প্রবেশ করতে পারে, অথবা নিজের কেন্দ্রে আবার ফিরে আসতে পারে। যদি আমরা দেখি যে কোনো ফটোসিস্টেম থেকে নির্গত ইলেকট্রন অপর কোনো ক্লোরোফিল অণুতে গিয়ে পৌঁছায়, অথবা যেখান থেকে সে নির্গত হয়েছে সেখানেই ফিরে আসে, এর ওপর নির্ভর করে আমরা এই আলোক ফসফরিভবনকে দু ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় চক্রাকার বা আবর্তকার ইলেকট্রন প্রবাহ, অর্থাৎ চক্রাকার বা আবর্তকার ফটোফসফোরাইলেশন। আর একটাকে বলা হয় অচক্রাকার বা অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। তো আমরা যদি দেখে থাকি, তোমরা সালোক সংশ্লেষের আলোক দশায় জেড স্কিম পড়তে গিয়ে দেখেছো যে সবুজ উদ্ভিদ এবং শৈবালদের ক্ষেত্রে মূলত দু ধরনের পিগমেন্ট সিস্টেম থাকে। আমরা আগেই বলেছি, এটাকে বলা হয় ফটোসিস্টেম 2, এটাকে বলা হচ্ছে ফটোসিস্টেম 1। এই দু ধরনের ফটোসিস্টেম কিন্তু সকল প্রকার শৈবাল এবং উন্নত সবুজ উদ্ভিদদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু তোমরা জানো যে সবুজ উদ্ভিদ বা শ্যাওলারা ছাড়াও আরও বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা সালোক সংশ্লেষে সক্ষম। এই সব সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে মূলত এই অচক্রাকার চক্রাকার ফটোফসফোরাইলেশন দেখা যায়। কেন না, ওই সমস্ত সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ফটোসিস্টেম 2 থাকে না, তাদের ক্ষেত্রে কেবলমাত্র ফটোসিস্টেম 1 থাকে। তাহলে আমরা কি দেখলাম না, সকল প্রকার উন্নত উদ্ভিদ এবং শৈবালদের ক্ষেত্রে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 থাকে। কেবলমাত্র সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে শুধুমাত্র ফটোসিস্টেম 1 থাকে, ফটোসিস্টেম 2 থাকে না। তো সেই কারণে আমরা যদি দেখি যে অচক্রাকার ফটোফসফোরাইলেশন মূলত সকল প্রকার উন্নত উদ্ভিদ এবং শৈবালদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অপরদিকে চক্রাকার ফটোফসফোরাইলেশন কেবলমাত্র ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো আমরা এখানে দেখি যে অচক্রাকার আবর্তন অর্থাৎ অচক্রাকার ফটোফসফোরাইলেশনে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই পৃথকভাবে সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উদ্দীপ্ত হয় এবং ইলেকট্রন মুক্ত করে।
যদি আমরা এখানে দেখি যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মধ্যে ইলেকট্রনের গতিপথটি আড়াআড়িভাবে জেডের মতো দেখতে হয়। তোমাদের আগের দিনে আমরা পড়িয়েছিলাম একটি ভিডিও ক্লাসে যে জেড আকৃতির গঠন তোমরা যদি দেখো, এক্ষেত্রে উন্নত উদ্ভিদ এবং সবুজ শৈবালদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি দুটো ফটোসিস্টেম রয়েছে। ফটোসিস্টেম 2 এর মধ্যেও যখন সূর্যালোক এসে পড়ছে, ফটোসিস্টেম 1 এর মধ্যেও সূর্যালোক এসে পড়ছে। তোমরা দেখেছো যে কোনো একটা ফটোসিস্টেমের অ্যান্টেনা রঞ্জক প্রথম সূর্যালোক গ্রহণ করে, এ উদ্দীপ্ত হয়, তার ফলে এখান থেকে ইলেকট্রন বের হয়, নির্গত হয়। সেই ইলেকট্রন ধারাবাহিকভাবে লাইট হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে রিয়াকশন সেন্টারে পৌঁছায়। একইভাবে ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রেও অ্যান্টেনা পিগমেন্ট কর্তৃক গৃহীত ইলেকট্রন কিভাবে লাইট হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে ধীরে ধীরে ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টারে পৌঁছায়। অর্থাৎ ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুটোরই রিয়াকশন সেন্টারে পৌঁছায়। আমরা আগের দিন দেখিয়েছিলাম যে ফটোসিস্টেম 2 এর রিয়াকশন সেন্টার থেকে নির্গত ইলেকট্রন জোড় সেখানে ফিওফাইটিন হয়ে প্লাস্টোকুইনন হয়ে সাইটোক্রোম B6 সাইটোক্রোম A প্লাস্টোসায়ানিডের মাধ্যমে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টারে। অর্থাৎ ফটোসিস্টেম 2 এর রিয়াকশন সেন্টার থেকে যে ইলেকট্রন নির্গত হয় সেই ইলেকট্রন একটা ধারাবাহিক পথের মাধ্যমে কতগুলো ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টারে। অপরদিকে ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টার থেকে যে ইলেকট্রন নির্গত হয় সেই ইলেকট্রন ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন্স, ফেরিডক্সিন এবং NADP-তে পৌঁছে যাচ্ছে। সুতরাং দেখো এক্ষেত্রে ফটোসিস্টেম 2 কর্তৃক নির্গত ইলেকট্রন সেখানে ফিরে আসছে না, আবার ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টার থেকে নির্গত ইলেকট্রনও কিন্তু সেখানে ফিরে আসছে না। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এই ধরনের উন্নত উদ্ভিদ এবং সবুজ শৈবালদের ক্ষেত্রে যে সালোক সংশ্লেষ, তাদের ক্ষেত্রে যে ফটোসিস্টেম থেকে ইলেকট্রন নির্গত হয় সেখানে ফিরে আসছে না। তার মানে ইলেকট্রনের গতিপথটা এখানে কিন্তু চক্রাকারে ঘটছে না। যেহেতু ইলেকট্রনের গতিপথ এখানে চক্রাকারে ঘটছে না, অথচ এটিপি তৈরি হচ্ছে, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে অচক্রাকার ফটোফসফোরাইলেশন বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। তোমরা এই জেড স্কিমের মাধ্যমে সুন্দরভাবে অচক্রাকার ফটোফসফোরাইলেশন দেখানো যায়। তোমরা দেখেছো যে ইলেকট্রনের যখন একটা প্রবাহ হয় ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1 এর রিয়াকশান সেন্টারের দিকে, তখন সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F এর মাঝখানে যখন দুজোড়া ইলেকট্রন যায় তখন সেখানে ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ 0.36 মিলিভোল্ট হয়, যেটা একটা ফসফেট বন্ড তৈরির জন্য যথেষ্ট। কারণ একটি ফসফেট বন্ড তৈরি করতে গেলে মিনিমাম 0.33 মিলিভোল্ট এনার্জি লাগে। তো এক্ষেত্রে সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F এর মাঝখানে যখন সেই ইলেকট্রন ছাড়ছে, সেই এনার্জিকে কাজে লাগিয়ে ADP অ্যাডিনোসিন ডাইফসফেট তার সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP ফর্ম করছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি ADPর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP ফর্ম করছে। তাহলে কোনো যৌগের সাথে ফসফেট অ্যাড হওয়া, ADPর সাথে ফসফেট অ্যাড হওয়াকে আমরা ফসফোরাইলেশন বলি। তো এক্ষেত্রে ADPর সাথে ফসফেট যোগ হয়ে যখন ATP ফর্ম করছে তখন তার ফসফোরাইলেশন ঘটছে, এবং এই ফসফোরাইলেশনের জন্য প্রয়োজনীয় এনার্জি, বন্ডিং এনার্জি সাপ্লাই করছে ইলেকট্রন, যে ইলেকট্রন কিন্তু সূর্যালোক থেকে আসছে। সুতরাং আমরা এখানে বলি আলোর উপস্থিতিতেই ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এবং তার ফলে এনার্জি পাওয়া যাচ্ছে, সেই এনার্জিকে কাজে লাগিয়ে ফসফেট বন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ উচ্চ শক্তি সম্পন্ন ATP তৈরি হচ্ছে। সেই কারণে নাম দেওয়া হয়েছে ফটোফসফোরাইলেশন। আর এই ধরনের ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে যেখান থেকে, অর্থাৎ ফটোসিস্টেম 2 এর রিয়াকশান সেন্টার, সেখান থেকে নির্গত ইলেকট্রন কখনোই সেখানে ফিরে আসছে না, আবার সে চলে যাচ্ছে ফটোসিস্টেম 1-এ। আবার ফটোসিস্টেম 1 থেকে নির্গত ইলেকট্রন সে আবার চলে যাচ্ছে NADP এই যৌগের মধ্যে। সুতরাং আমরা দেখছি যে এখানে কখনোই ইলেকট্রনের গতিপথটা চক্রাকারে ঘটছে না, সেই জন্য এটাকে আমরা অচক্রাকার বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বলে থাকি। অপরদিকে দেখো, আমরা যদি দেখি যে চক্রাকার ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে এক্ষেত্রে একটি ফটোসিস্টেম থাকে, যেটা হচ্ছে ফটোসিস্টেম 1।
তোমরা দেখতে পাচ্ছ একটাই ফটো সিস্টেম, এবং সেই ফটো সিস্টেম থেকে যে ইলেকট্রন বের হচ্ছে সেই ইলেকট্রন আলটিমেটলি কিন্তু ওখানেই ফিরে আসছে। সুতরাং আমরা যদি দেখি যে ফটো সিস্টেম এই ধরনের চক্রাকার, কেন এটাকে আমরা চক্রাকার ফটোফসফোরাইলেশন বলবো, কারণ দেখো এক্ষেত্রে কিন্তু এটিপি তৈরি হচ্ছে, তাহলে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি ফর্ম করছে, আবার তাহলে এটা ফসফোরাইলেশন ঘটছে। অপর দিকে কিন্তু দেখো ফটো সিস্টেম ওয়ানের রিয়াকশান সেন্টার থেকে নির্গত ইলেকট্রন কিন্তু ধারাবাহিকভাবে আবার কিন্তু ওখানেই ফিরে আসছে। সুতরাং যেখান থেকে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়েছিল সেখানেই ফিরে আসছে, সেই জন্য একে আমরা নাম দিয়েছি চক্রাকার ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা যদি এক্ষেত্রে বলি, এটা শুধুমাত্র কিন্তু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এখানে দেখো যে এটা একটা কোয়ান্টোজোম বা পিগমেন্ট সিস্টেম, ফটো সিস্টেম ওয়ান, এটা তার রিয়াকশান সেন্টার এই যে P700 দেখানো আছে। তো যখনই সানলাইট থেকে ফোটন কণা এখানে এসে পড়ছে, তখন যে কোনো একটি কোষ, ধরো এখানে ছবিতে তো অনেকগুলো জায়গায় দেখিয়েছে, যে আমরা এখানে যদি দেখি এটা যদি অ্যান্টেনা পিগমেন্ট হয়, তাহলে এই অ্যান্টেনা পিগমেন্ট সূর্যালোক গ্রহণ করে উদ্দীপ্ত হচ্ছে, তার ফলে এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রন ধারাবাহিকভাবে আলটিমেটলি চলে আসছে আমার এখানে, এবং ইলেকট্রনের যখন প্রবাহ হচ্ছে লাইট হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে ফটো সিস্টেম ওয়ানের রিয়াকশান সেন্টারে পৌঁছে যাচ্ছে এবং সে উদ্দীপিত হচ্ছে, তখন তার থেকে যে ইলেকট্রন জোট যাচ্ছে সেই ইলেকট্রনকে গ্রহণ করছে প্রথম ফেরিডক্সিন সাবস্ট্যান্স এপিএস। এপিএস হচ্ছে এখানে প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, যাকে আমরা ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স বলি। এটাকে কিন্তু তোমার এফআরএসও বলা যায়। এফআরএস হচ্ছে ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স, এবং এ যখন গ্রহণ করছে, যখন এ উদ্দীপিত হয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন নিয়ে চার্জড হয়ে যাচ্ছে, তোমরা জানো যে প্রত্যেকটা কণায় নিস্তড়িত থাকতে চায়, সেই জন্য তার ইলেকট্রন জোড়কে ছেড়ে দিচ্ছে। যখন ইলেকট্রন জোড়কে ছেড়ে দিচ্ছে, ওর থেকে নিচ্ছে সাইটোক্রোম B6, সাইটোক্রোম B6 থেকে নিচ্ছে প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনিন থেকে নিচ্ছে সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এফ থেকে নিচ্ছে প্লাস্টোসায়ানিন, আবার প্লাস্টোসায়ানিন থেকে সেই ইলেকট্রন ফিরে চলে আসছে ফটোসিস্টেম ওয়ানে, এবং মাঝখান থেকে যে এই একটা, দুটো, তিনটে, চারটে, এই যে চারটে ইলেকট্রন ক্যারিয়ারের মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলোর প্রবাহ হচ্ছে, তখন একমাত্র সাইটোক্রোম এফ এবং প্লাস্টোসায়ানিন এই দুটো স্টেপের মাঝখানেই ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ কিন্তু 0.36 মিলিভোল্ট। তাই এক্ষেত্রেই কেবলমাত্র এই প্রত্যেকটা জায়গাতেই সে এনার্জি ছাড়লেও প্রয়োজনীয় বন্ডিং এনার্জি কিন্তু এই স্টেপটায় পাওয়া যায় সাইটোক্রোম এফ এবং প্লাস্টোসায়ানিনের মাঝে। তাই এক্ষেত্রে এডিপি ইনঅর্গ্যানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি ফর্ম করে দিচ্ছে। তাই যেহেতু এক্ষেত্রে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত এটিপি তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা ফসফোরাইলেশন বলবো। এই ফসফোরাইলেশনের দেখো প্রথম উদ্দীপিত করেছিল এবং ইলেকট্রন নির্গমনে সাহায্য করেছিল আলোর ফোটন কণা, অর্থাৎ আলোর উপস্থিতিতে এটা করছে, তাই এটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলবো। আর কেন এটাকে চক্রাকার বলবো, কারণ ফটো সিস্টেম ওয়ান থেকে নির্গত ইলেকট্রন ধারাবাহিকভাবে কতগুলো ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে আবার কিন্তু সেখানেই ফিরে আসছে, অর্থাৎ যে পিগমেন্ট সিস্টেমের কেন্দ্র থেকে ইলেকট্রন নির্গত হয়েছিল, ধারাবাহিকভাবে কতগুলো ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে তার প্রবাহ ঘটলেও ফাইনালি সেখানেই ফিরে আসছে। সেই জন্য এটাকে আমরা নাম দিয়েছি চক্রাকার ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরাইলেশন দেখলাম। এইবার আমরা একটু জেনে নিই এই যে চক্রাকার ফটোফসফোরাইলেশন এর কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশনস রয়েছে। যেমন ধরো এটি একটি অসম্পূর্ণ প্রক্রিয়া, যেমন যা অচক্রাকার ফটোফসফোরাইলেশন বাধাপ্রাপ্ত হলে কখনো কখনো এটা হয়ে থাকে, অথবা যদি দেখা যায় যে সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে কেবলমাত্র ফটোসিস্টেম ওয়ান সক্রিয় আছে তাদের ক্ষেত্রে হয়, আর অচক্রাকার ফটোফসফোরাইলেশন যদি কখনো বাধা পায়, ফলে অঙ্গারাত্মীকরণ হয় না এবং সালোক সংশ্লেষের হার কমে যায়, সেক্ষেত্রেই কিন্তু এই চক্রাকার ফটোফসফোরাইলেশন ঘটতে পারে। সুতরাং চক্রাকার ফটোফসফোরাইলেশন সব ক্ষেত্রে দেখা যায় না। এবার আমরা চলে আসছি এই তোমরা অচক্রাকার এবং চক্রাকার দুটোই পড়লে, এবং দুটোর ক্ষেত্রে কী কী পার্থক্য আছে আমরা একটু দেখে নিই। দেখো অচক্রাকার ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে আমরা দেখি যে ফটোসিস্টেম ওয়ান দ্বারা নিরপেক্ষভাবে এই ফটোফসফোরাইলেশন ঘটে। অপরদিকে আমরা যদি দেখি যে খুব সহজভাবে যদি আমি এটাকে বলতে চাই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে দুটো ফটোসিস্টেম কাজ করে, আর সাইক্লিক ফটোসিস্টেমের ক্ষেত্রে কেবলমাত্র একটি ফটোসিস্টেম অর্থাৎ PS1 ফটোসিস্টেম ওয়ান কাজ করে। নেক্সট যদি আমরা বলতে চাই যে ইলেকট্রনের গতিপথ অনাবর্তকার বা নন সাইক্লিকের ক্ষেত্রে কিন্তু কখনোই চক্রাকার হয় না, কিন্তু আবর্তকার ফটোফসফোরাইলেশন বা সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে ইলেকট্রনের গতিপথটা চক্রাকার হয়।
দেখো তারপর আমরা যদি আসি যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে জলের বিয়োজন বা ফটোলাইসিস ঘটে এবং অক্সিজেন উৎপাদন হয়, কিন্তু আমরা যদি সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে বলি, এক্ষেত্রে জলের ফটোলাইসিস ঘটে না, তাই এক্ষেত্রে কোনো অক্সিজেন প্রোডাকশন হয় না। আবার যদি দেখি যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে কেবলমাত্র এক অণু এটিপি সংশ্লেষিত হয়, কিন্তু আমরা যদি সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে দেখি সেখানে দু অণু তোমার এটিপি প্রোডাকশান হয়ে থাকে। তো এরকম বেশ কিছু পার্থক্য রয়েছে সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে। তো আজকের আমি তোমাদের যে ক্লাস, সেখানে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এবং সাইক্লিক ফটোফসফোরাইলেশন সম্পর্কে বললাম, এবং তাদের মধ্যে কী কী পার্থক্য, আশা করি সেগুলোও তোমরা বুঝতে পারলে। আজ এই পর্যন্তই।